সেদিনকে ওনার সাথে কথা দেখেছি কোনো একদম খাট ভেঙে দিয়ে চলে যাবে তোমার দাদা রাস্তা দেখি যেখানে যাবো সেখানে কিছু করবো দেখবো আমার কে আছে কোন দাদা কোন হরিদাস তোমাকে বাঁচে দাদা কিন্তু আমার কাছে গেছে ওকে নিয়ে দিচ্ছি হ্যাঁ হাত ভুলে গেছে মারিছি মানে মা বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না চলে দিচ্ছি তোমার কিন্তু সব জানি তুমি কি প্রোডাক্ট আমরা জানি বুঝেছো তুমি কি মাল আমি জানি মারতে মারতে রাস্তায় নিয়ে যাবো। আমরা আজকে চলে এসেছি বাগুইহাটি থানা এলাকার জগৎপুর বাজার এলাকায়। যে জগৎপুর বাজার এলাকায় আপনারা দেখেছিলেন যে 2025 সালে এখানকার কাউন্সিলর প্রসেনজিৎ নাগ যে বাড়িতে এসে বিজেপি করার অপরাধে এই রতনচন্দ্র সাহার বাড়িতে এসে ব্যাপক হুমকি মারধর অত্যাচার করেছিল এবং এই বিষয়টা নিয়ে তখন সেই সময় কোনো অভিযোগ হয়নি, কিন্তু এখনকার যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, তিনি মানুষকে ভয়মুক্ত করার পরিবেশ তৈরি করার পরে রতনবাবু অভিযোগ জানিয়েছে সেদিন তার উপরে কী হয়েছিল। এই কাউন্সিলর প্রসেনজিৎ নাগ যিনি এখন এলাকা ছেড়ে পলাতক রয়েছেন, যিনি এখান থেকে তোলাবাজি করতেন এবং এই এলাকাটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন, গরিব মানুষের উপর অত্যাচার, টাকা তোলা এবং বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই তৃণমূলের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। তিনি কখনো আইপিএস অফিসারদের সঙ্গে ছবি তুলে মানুষকে ভয় দেখাতেন, যে খবর আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি। বাজি করে খেত, আমাদের খুব অত্যাচার করেছে, এর সুস্থ বিচার হোক, এটাই আমরা চাই। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিধাননগর কর্পোরেশনের সেই দোদণ্ড প্রতাপশালী কাউন্সিলর, যিনি বারাসাতের তৃণমূলের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের ছাতার তলায় নিজেকে আত্মগোপন করে এখনও পুলিশের হাতে ধরা পড়েনি বা ধরা দেয়নি। আজকে তার আরেক কীর্তি আমরা ফাঁস করব। বিজেপি করার অপরাধ, 21 সালের পরে যে বিজেপি করার অপরাধে বিভিন্ন লোককে বিভিন্ন রকম সাজা দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, কাউকে পেটানো হয়েছিল, কাউকে ঘর ভেঙে দেওয়া হয়েছিল, কাউকে খুন করা হয়েছিল, এত দেখছেন আপনারা সব ধরা পড়ছে। কিন্তু আজকের আমরা যেটা তুলে ধরছি সেটা হচ্ছে বিজেপি করার অপরাধে 5 লক্ষ টাকা নজরানা, গলায় সোনার চেন ছিনতাই, এবং সেটা নজরানা দিয়ে মুক্তি মেলেনি, সোনার চেন দিয়ে মুক্তি মেলেনি, তারপরে মিথ্যা কেসও খেতে হয়েছে। কাদের ওপর করেছে? একটা দরিদ্র অটোচালক পরিবার। আমরা দেখাবো সেই দরিদ্র অটোচালক পরিবারের ওপর কিভাবে অত্যাচার হয়েছে। যে দরিদ্র অটোচালক পরিবার বাগুইহাটি থানা এলাকার বিধাননগর কর্পোরেশন 20 নম্বর ওয়ার্ডের জগৎপুর বাজারে যার বাড়ি, রতনচন্দ্র সাহা এবং তার ছেলে রঞ্জন সাহা, দুজনকেই কেস খেতে হয়েছে বিজেপি করার অপরাধে। ভাবতে পারছেন? প্রসেনজিৎ নাগ এলাকাটাতে যেভাবে দেবরাজ চক্রবর্তী, রতন মৃধা, এই সমস্ত মানুষেরা যেভাবে এলাকাটাকে একেবারে তটস্থ করে রেখেছিলেন, গরিব মানুষের উপর অত্যাচার করে, তোলাবাজি করে, মন্দির বিক্রি করে টাকা দিতে হবে, এই ধরনের কাজ করে তারা তটস্থ করে রেখেছিলেন। এই প্রসেনজিৎ নাগ কিন্তু ছিলেন একেবারে মাস্টার মাইন্ড, যিনি কাকুলি ঘোষ দস্তিদারের ছাতার নিচে ছিলেন, আর দেবরাজ চক্রবর্তীকেও তোলাবাজি করার টাকা, তাকেও একটা অংশ এই প্রসেনজিৎ নাগ দিতেন। এবার আপনাদেরকে একটা চাঞ্চল্যকর সিসিটিভির ফুটেজ আমরা দেখাতে চাই। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং পৌঁছে গিয়েছিলেন এই বাগুইহাটির 20 নম্বর ওয়ার্ডের জগৎপুর বাজারে, যে জগৎপুর বাজারে এই দরিদ্র অটোচালক রতনচন্দ্র সাহা বসবাস করেন। সেখান থেকে একেবারে টাটকা ছবি তুলে নিয়ে এসছেন। তার আগে আমরা একটু দেখাতে চাই যে রতনচন্দ্র সাহার ওপরে যে নির্মম নৃশংসভাবে হামলা চালিয়েছিলেন প্রসেনজিৎ নাগ এবং তার গ্যাং,
সেই সিসিটিভির ফুটেজটা কালেক্ট করেছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আগে দেখুন সেই সিসিটিভির ফুটেজ, যা দেখলে স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে যে প্রসেনজিৎ নাগ বাগুইহাটি, জগৎপুর, এই বিভিন্ন এলাকায় এত বড় দাদা ছিলেন যে তিনি যদি দিনের বেলা বলতেন রাত, সকলকে বলতে হতো রাত। তিনি যদি বলতেন দুধের রং কালো, সকলকে বলতে হতো দুধের রং কালো। আর না হলেই কাউকে পক্সো, কাউকে ধর্ষণ, কাউকে নানান রকম চুরি, ডাকাতি, আর্মস কেসে জেলে দিন গুজরান। এই হচ্ছে প্রসেনজিৎ নাগ। দেখুন সেই ভিডিও। এইবারে যা, এটা এটা কোন বাড়ি? কোন বাড়িটা দেখাবে তো? বেলমার কিসে খাচ্ছে সব? কার খাচ্ছে এগুলো? এটা কার খাচ্ছে? বেলদে বেলদে যা দেখছি যা। গায়ে হাত দিচ্ছে, চমকাচ্ছে, ছেলে চমকাচ্ছে, ব্যাপারটা দাদা হয়ে গেছে না, সেখানকার ছেলে দাদা কিছু ছিল মিনিটে, দাদা কত দাদা দেখবে, মারতে মারতে রোজে নিয়ে যাবো। দেখবি তুই ছেলে তো, দেখবি, চিনিস আমার নাম, চিনিস চিনিস মুততে শুরু করে দিবি এক্ষুনি, কোনো সারা হিম্মত নেই কিছু করবে। দাদাগিরি একদম ঢুকিয়ে দেবো তালা তোমার আমি। যদি আজ ভাত দাও যে কান খাওয়াচ্ছে সব কান খাও তোমাদের হাত চালাচ্ছে, হ্যাঁ একদম ভালো শোনো দাদাগিরি দাদাগিরি বড় মেয়ের এখানে খাওয়াচ্ছে, দাদাগিরি একদম অন্য জায়গায় গিয়ে করবে। দাদাগিরি বিজেপি মারছ, দাদাগিরি হ্যাঁ হিম্মত হিম্মত দেখ, আমাকে দেখ, আমাকে মার 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 দেখে আমাকে কত হিম্মত করে ছেলেকে চাপ নিয়ে যাবো। এই অনেক ঠিক আছে তোমার তোমার তো ছেলেকে আমি তাই কি তোমার সুন্দর লাগছে দাদাগিরি তোমার সেদিনকে ওনার সাথে কথা দেখেছি কোনো একদম যারা খাট ভেঙে দিয়ে চলে যাবে তোমার দাদাগিরি রাস্তা থেকে যেখানে যাবো সেখানে কিছু করবো। দেখো আমার কে আছে, কোন দাদা, কোন হরিদাস তোমাকে বাঁচে দাদাগিরি আমার কাছে গেছে ওকে মেরে দিচ্ছে। হ্যাঁ হাত ভুলে গেছে মারিছি মানে মা বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না, চলে দিচ্ছি তোমার কিন্তু সব জানি, তুমি কি প্রোডাক্ট আমরা জানি,
মাল আমি জানি, মারতে মারতে রাস্তায় নিয়ে যাবো, তাকে চুলকান মারছে ঘুরে বেড়াবো জগৎপুর ধরে, মিটামাকে তুমি নিয়ে যাবো জানতে জানতে, বলে দিয়ে গেলাম তোমাকে। তোর কোনো অসুবিধা হলে কি দাদা ভাই যাবি, যে জানাবি, আমি যে প্রবলেম জানিয়েছে তোমার জানাবে, তোর প্রবলেম হবে তুই যে জানাবি, ওরা প্রবলেম হবে জানাবে, তোমার প্রবলেম হবে তো তুই জানাবে। আপনারা তো দেখলেন এই সিসিটিভির ফুটেজটা, আমরা শোনাবো রতন শাহর কথা। কিন্তু আচ্ছা বলুন তো, যে আমাদের এই পশ্চিমবাংলার যে কৃষ্টি সংস্কৃতি, যে ঐতিহ্য ছিল, রাজনীতি করলে যে পার্টি করুক না কেন, যে দল, তাদের জন্য শাস্তি। আমরা দেখেছিলাম এই রাজ্যে কংগ্রেস ৭২ থেকে ৭৭ সালে পর্যন্ত তারা একটা চরম অব্যবস্থা তৈরি করেছিলেন। সেই কারণে কিন্তু মানুষ তাদের একেবারে দীর্ঘ সময় প্রত্যাখ্যান করে রেখেছেন। সেই ৭২-এর পরে কিন্তু আর কংগ্রেসের রাজ্যে একবারও ক্ষমতায় আসতে পারেননি একক ক্ষমতায়। মানে মানুষের যারা রাজনীতি করেন তাদেরকে মানুষ লক্ষ্য রাখে, নজর রাখে কে কি করছেন। এই প্রসেনজিৎ নাগ তিনি প্রথমে একটা সামান্য নার্সিংহোমের কর্মী ছিলেন, সেখান থেকে তিনি কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন। বাগুইহাটি, জগৎপুরে একাধিক ফ্ল্যাট, একাধিক জমির মালিক এই প্রসেনজিৎ নাগ। আর প্রসেনজিৎ নাগকে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না। এমন তো নয় যে প্রসেনজিৎ নাগ কোনো বড় মাপের কোনো নেতার ছত্রছায়ায় এ রাজ্য পেরিয়ে অন্য কোনো রাজ্যে লুকিয়ে রয়েছেন। সেটা তো পুলিশেরই দায়িত্ব, পুলিশ তদন্ত করে দেখবেন কি হয় না হয়। আচ্ছা, সেদিন যার ওপর অত্যাচার হয়েছিল দরিদ্র অটো চালক রতনচন্দ্র সাহা, তার বক্তব্য তো তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। তার বক্তব্য আপনাদের শুনতে ইচ্ছা করে না যে কিভাবে তার ওপর অত্যাচার হয়েছিল, তার স্ত্রীর গলা থেকে হার ছিনতাই করে নেওয়া হয়েছিল? শুনুন রতনচন্দ্র সাহা, যিনি দরিদ্র অটো চালক, কি বলছেন তিনি। আমরা আজকে চলে এসেছি বাগুইহাটি থানা এলাকার জগৎপুর বাজার এলাকায়। যে জগৎপুর বাজার এলাকায় আপনারা দেখেছিলেন যে 2025 সালে এখানকার কাউন্সিলর প্রসেনজিৎ নাগ যে বাড়িতে এসে বিজেপি করার অপরাধে এই রতনচন্দ্র সাহার বাড়িতে এসে ব্যাপক হুমকি, মারধর, অত্যাচার করেছিল। এবং এই বিষয়টা নিয়ে তখন সেই সময় কোনো অভিযোগ হয়নি, কিন্তু এখনকার যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, তিনি মানুষকে ভয়মুক্ত করার পরিবেশ তৈরি করার পরে রতনবাবু অভিযোগ জানিয়েছে সেদিন তার উপরে কী হয়েছিল। এই কাউন্সিলর প্রসেনজিৎ নাগ, যিনি এখন এলাকা ছেড়ে পলাতক রয়েছেন, যিনি এখান থেকে তোলাবাজি করতেন এবং এই এলাকাটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন, গরিব মানুষের উপর অত্যাচার, টাকা তোলা এবং বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এই তৃণমূলের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। তিনি কখনো আইপিএস অফিসারদের সঙ্গে ছবি তুলে মানুষকে ভয় দেখাতেন, যে খবর আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা চলে এসেছি সেই রতনচন্দ্র সাহার মুখোমুখি কথা বলার জন্য, যে কথা কিন্তু এখন এই মুহূর্তে কোনো চ্যানেল বা কোনো সংবাদপত্র, সংবাদ মিডিয়া তুলে ধরেনি। আমরা শুনে নেব রতনচন্দ্র সাহার মুখ থেকে কী হয়েছিল সেদিনকের ঘটনা। কি হয়েছিল রতনদা? সেদিন ডেটটা ছিল 2025 ফেব্রুয়ারি 16 তারিখ রাত 9টা 15-20 মধ্যে ও দলবল নিয়ে আমার বাড়িতে আসে। এসে 4-5 জন ঢুকেছে, ঢোকার পরে দরজা লাথি মেরে ভেঙে আমাকে, হ্যাঁ এই বাড়িতে, হ্যাঁ এই বাড়িতে। কটার সময় এসেছিল? 9টা 15-20 হবে, 9:30, মানে রাত্রিবেলা। কম বেশি 9:30। আচ্ছা, হ্যাঁ।
প্রায় 15-20 জন লোক নিয়ে এসে 4 জন ঢুকলো, ঢুকে দরজা লাথি মেরে ভাঙলো, ভেঙে আমাদেরকে মারধর করলো এবং আমাকে নিচে নামিয়েছে। তারপরে কাউন্সিলর ভিতরে ঢুকে আমার ছেলেকে মারতে গেলো। আমার মিসেস যখন বাধা দিল তখন মিসেসকে শিলতানি করেছে। মানে আচ্ছা, আপনার আপনার উপরে অপরাধ- হামলাটা কিসের জন্য হলো? আমার অপরাধ, আমি বিজেপি, একটা সাধারণ বিজেপি কর্মী। ও আপনি বিজেপি করতেন, করি। তাই জন্য। হ্যাঁ। আপনার এই ঘরে তো গেট আছে, এই গেটটা ভেঙে ঢুকে গেছিল? না, এই গেটটা এরকম বন্ধ ছিল তো, আচ্ছা, এটা খোলা ছিল, এই গেটটাকে খুলে ঢুকলো। ঢোকার পরে ঘরে যে দরজা আছে, আচ্ছা, উপরে উপরে যে দরজা আছে, তো কতলাতে? তিনতলাতে? দোতলাতে, দোতলাতে। দোতলাতে দরজা লাথি মেরে ভাঙলো। 4 জন মিলে ছিল, লক খুলে গেছে, এখনও ভাঙা আছে, আচ্ছা, ঠিক আছে। লক খুলে আমাদের 3 জনকেই মারলো। মারার পরে আমাকে নিচে নামালো। নামার পরে কাউন্সিলর আমাকে উল্টো সিধা কথা বললো। বলার পরে উনি নিজে ঢুকলো, ঢুকে আমার ছেলেকে মারলো। ছেলেকে অনেক বাজে বাজে কথা বলেছে। আমার মিসেস যখন আটকাতে যাচ্ছে তখন ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওর কাপড় খুলে ফেলে, ওকে শ্লীলতাহানি করে, ওর গলার চেন চুরি করে নিয়ে যায়, ঠিক আছে, ছিঁড়ে নিয়ে চলে যায়। তারপরে বলেছে তোকে 5 লক্ষ টাকা দিতে হবে। আমি ওনার ছোট একটা অফিসে গিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে এসেছি। 5 লক্ষ টাকা চেয়েছিল, 1.5 লক্ষ টাকা দেওয়াতে উনি বলেছে তোকে 10 লক্ষ টাকা দিতে হবে, নাহলে তুই এলাকায় থাকতে পারবি না, তোর ছেলেকে মার্ডার করে দেবো, তোর বউকে রেপ করব, এই ধরনের বিভিন্ন ধরনের কথা আমাকে বলছে। রাস্তাঘাটে অনেক ধরনের হুমকি দিচ্ছে। এখন আমরা, অপরাধটা কি ছিল? আমার অপরাধ, আমি বিজেপি কর্মী। বিজেপি কর্মী বলে আপনাকে জরিমানা করেছে, হ্যাঁ, ফাইন। ফাইন। আচ্ছা, এই যে প্রসেনজিৎ নাগ, আপনি যে এই যে বাড়ি যে বানিয়েছিলেন, হ্যাঁ। সেই বাড়ির ব্যাপারেও কি টাকা পয়সা তোলাবাজির চেষ্টা আপনার উপর হয়েছিল? না, তখন তো উনি ছিল না, আচ্ছা, তখন উনি ছিল না, উনি এসছে 22-এ, আচ্ছা। ঠিক আছে। আমি 2016 সাল থেকে অত্যাচারী। এই প্রসেনজিৎ নাগের দ্বারা? প্রসেনজিৎ নাগ, তারপরে ছিল আগে দোলা সেন ছিল, এই পার্থ সরকার ছিল, এর টিমটার জন্য দেবরাজ ছিল, এদের টিমের জন্য 2016 সাল থেকে আমি অত্যাচারী। তারপরে যখন প্রসেনজিৎ নাগ কাউন্সিলর হলো তখন একদম সবথেকে, যদি আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কাউন্সিলর থাকে, সবথেকে বাজে কাউন্সিলর সে প্রসেনজিৎ নাগ। এই কথা কম। আচ্ছা, আপনাদের নামে মিথ্যা কেসও করা হয়েছিল? হ্যাঁ, প্রসেনজিৎ নাগ? একটা মিথ্যা মামলাও করা হয়েছিল। মানে এই টাকা আদায়ের জন্য? হ্যাঁ, আমাকে বলেছে তুই যদি থানায় যদি আমার নামে যদি কোনো কিছু বলিস তোকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেবো। আমি এর জন্য কিছু করতে পারিনি। আমি এখন থানার দ্বারস্থ হয়েছি, ঠিক আছে। থানা আমাকে একটা আশ্বাস দিয়েছে, দেখি এটা কী হয়। আপনার কেস নিয়েছে? কেস নিয়েছে। আচ্ছা, এই যে তো মানে যদি কোনো কারণে ধরুন যদি বিজেপি ক্ষমতায় না আসতো তাহলে কি অবস্থা হতো? আমাকে হুমকি দিয়েছে, হুমকি দিয়েছে আমাদেরকে মার্ডার করে দেবে। মারতে মারতে পরিবর্তন হয়ে গেছে, তাই জন্য আপনারা বেঁচে গেছে, না হলে আপনাদেরকে এখানে থাকতে দিত না। না, লঙ্কা বাড়তো আমাদের উপর দিয়ে। আচ্ছা, আর আমরা 5 কেজি লঙ্কা গুঁড়ো এনে রেখেছিলাম, যদি আমাদের ঘর ভাঙচুর করে তখন উপর দিয়ে লঙ্কা দিত। আমি 2016 সাল থেকে অত্যাচারী। 2016 সালে হয়েছে, 19 সালে হয়েছে, 21 সালে হয়েছে, 24-এ হয়েছে, 25-এ হয়েছে, 26-এ হয়েছে, বডি বেরোবে। আপনি কি করেন? আমি একটা অটো চালক। আপনি অটো চালান? হ্যাঁ। তারপরে আপনার দিয়ে 10 লাখ টাকা তোলা হ্যাঁ। চাওয়া হয়েছিল? 1.5 লাখ টাকা দিতে হয়েছে? দিয়েছি। ওর একটা ছোটো অফিস আছে, ছোটো অফিসে গিয়ে দিয়েছি। নাহলে আপনাকে মার্ডার করার মার্ডার করে হুমকি দিয়েছে। আপনার ছেলের নামও মিথ্যা কেস আমার, দিয়েছে? হ্যাঁ, ছেলের নামও দিয়েছে। আচ্ছা, এই প্রসেনজিৎ নাগের কথায় কি তখন তৎকালীন সময় কি পুলিশ ওঠা বসা করতো? একদম। কেন? পুলিশ মানে আমাদের কথা শুনতো না, ওর কথা শেষ কথা ছিল। আচ্ছা, শোনা যায় অনেক এই পুলিশের বড় বড় অফিসারদের ছবি টবি হ্যাঁ, তুলে- বড় বড় অফিসারদের সঙ্গে ওনার ফটো আছে। আর উনি কথা বলছে, আমি কে চিনিস? আমার পাশে একটা সাংসদ আছে, কাকলি দস্তিদার, ঠিক আছে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। তার মানে ওই সাংসদের নাম করে আরো হ্যাঁ, বেশি অত্যাচার। আরো বেশি অত্যাচার করতো। উনি কথা শুধু কাকলির দিকে তাকাতো। আচ্ছা, ওনারকে দেখা গেছে ছবিতে, উনি পুলিশ কমিশনার, মানে বিভিন্ন জায়গা পুলিশ কমিশনার সঙ্গে ছবি আছে ওনার। তো মানে কি পুলিশ কমিশনার সঙ্গে ছবি তুলে ওই সব তোলাবাজি করে? এইগুলো তোলাবাজি করতো, লোকের ভয় দেখাতো, ভয় দেখাতো। আমরা তো সাধারণ মানুষ, উনি উকিল এবং সরকার ওনার পাশে আছে। উনি আসল উকিল কি নাকল উকিল ছিলেন? উনি তো নকল শুনছি আমরা। কেন কি আসল উকিল থাকলে তো ওই রকম করতেন না? একটা উকিল যদি মনে করেন পাবলিকের গায়ে যদি হাত দেয়, উনি তো একটা মনে করেন আইনের লোক, কী করে সাধারণ লোকের গায়ে হাত দেয়? উনি তো দিতে পারে না।
যাকে তাকে মারছে, জগৎপুরে এসে যাকে তাকে মারছে। কেউ যদি কোনো মানে কথা উল্টো সিধে একটুখানি বললেই ওকে তাতে মারধর করতে। শুনলেন আপনারা, এই রাজনীতি, বিজেপির রাজনীতি করার জন্য এত বড় শাস্তি দরিদ্র অটোচালক পিতা পুত্রের। এই অভিযোগ বাগুইহাটি থানায় যখন জমা পড়েছে, কেঁপে উঠেছে এলাকা, জগৎপুর বাগুইহাটি এলাকা কেঁপে উঠেছে। সবাই দাবি করছে যে প্রসেনজিৎ নাগ এখনো কেন গ্রেপ্তার হয়নি। ভাবুন, বিজেপি করার অপরাধে 5 লক্ষ টাকা নজরানা, স্ত্রীর শোনাচ্ছেন, যদি এখানে থেমে যেত তাও হতো। এরপরে তাদের বিরুদ্ধে আবার মিথ্যা কেসও করে দিয়েছেন, যাতে কোথাও তারা এই অভিযোগ না জানাতে পারেন। তাদের ওপর শাসানি ছিল যে এই অভিযোগ কোথাও জানালে বিপদে পড়ে যাবে। প্রসেনজিৎ নাগ যেভাবে এই এলাকায় তার রাজত্ব চালিয়েছেন, যেভাবে তিনি গুন্ডাগার্দি করে এই এলাকা থেকে তটস্থ করে রেখেছিলেন, তা কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা নিজেরাও লজ্জাবোধ করছি যে এমন মানুষ হতে পারেন। এইভাবে যে পুলিশগুলো তাকে মদত করেছিলেন, আমাদের মনে হয় সেই পুলিশগুলোরও শাস্তি হওয়া দরকার, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন। এই পুলিশগুলোর অনেকেই কিন্তু বাগুইহাটি এলাকায় বড় বড় বাড়ি তৈরি করে তারা কিন্তু বসবাস করছেন, এমন খবরও আমাদের কাছে রয়েছে। তদন্ত হলে সবটা বেরোবে। তদন্ত কে করবে? পুলিশ করবে। আমরা তো রিপোর্টার বা আমাদের চ্যানেল, এটা আমরা সংবাদটা মানুষের সামনে তুলে ধরছি, কিন্তু তদন্ত করার দায়িত্ব কিন্তু পুলিশের। এই যে মিথ্যা মামলায় তাদের ফাঁসালেন, দেখুন আইনে একটা জিনিস বলা আছে যে আইনের ভুলে একজন অপরাধী যদি পার পেয়ে যায় যাক, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই মিথ্যা মামলায় না ফাঁসে। সেটাই প্রসেনজিৎ নাগ 20 নম্বর ওয়ার্ড বিধাননগর কর্পোরেশনের তার একটা ছোট্ট অফিস ঘর আছে, সেই অফিস ঘরে ডেকে নিয়ে এই সমস্ত তোলাবাজি অনৈতিক কাজগুলো তিনি চালাতেন। এই যে দরিদ্র অটোচালক যে অভিযোগ করেছেন, থানার দ্বারস্থ হয়েছেন, অভিযুক্ত কাউন্সিলর প্রসেনজিৎ নাগ কোথায় রয়েছে জানতে চায় বাগুইহাটির মানুষ। কেন বাগুইহাটি থানার পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট এখনো প্রসেনজিৎ নাগকে তাদের হেফাজতে নিতে পারেনি, যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবং সে নিজেকে আইনজীবী হওয়ার সুবাদে খবর পেয়ে যাচ্ছেন কি করে যে থানায় তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। সেই অভিযোগের কথা জানতে পেরে কিন্তু তিনি আদালত থেকে, কলকাতা হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে নিচ্ছেন। লুকিয়ে এই সমস্ত কাজগুলো করছেন কারা? পুলিশের একটা অংশ কিন্তু এখনো মিশে আছে এই তোলাবাজদের দলে। আমরা চাই বাগুইহাটি এবং জগৎপুর এলাকায় যেভাবে শাসন চালিয়েছেন, যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, যেভাবে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, সেই প্রসেনজিৎ নাগকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এটা শুধু সংবাদ মাধ্যম নয়, এটা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা দাবি তুলছি। মনে রাখবেন, আমরা যে সংবাদ মাধ্যম করি শুধুমাত্র খবর প্রকাশ করেই আমরা কিন্তু থেমে থাকি না। আমাদের কাজ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে ভয় পায়, আমরা সেই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজ করি। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকার জন্ম হয়েছে মানুষের, সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের কাজ। আপনারা আপনাদের এলাকায় যে ঘটনা ঘটছে, নিজেরা মুখ খুলতে পারছেন না, ভয়ে, ভীতিতে, আতঙ্কে, খবর দেবেন আমাদের। আমরা রয়েছি আদর্শ তিতুমির পত্রিকা, আমাদের ক্রাইম রিপোর্টার রয়েছে সুরেন্দর সিং। আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাব ক্যামেরা, কলম এবং আমাদের কাগজ নিয়ে। আমরা তুলে নিয়ে আসবো সেই ঘটনা। আপনার চোখের সামনে ঘটছে, আপনি প্রতিবাদ করতে পারছেন না, দেখবেন আপনার সেই চোখের সামনে ঘটনা যেটা ঘটছে, সেই ঘটনাই উঠে আসছে আমাদের চ্যানেলে, আমাদের ফেসবুক, ইউটিউব এবং পত্রিকার পাতায়। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে প্রসেনজিৎ নাগ গ্রেপ্তার হয়, কারণ তার শাস্তির দরকার আছে। তিনি যে কাজ করেছেন, যেভাবে মানুষের উপর অত্যাচার করেছেন, সেজন্য তার শাস্তির দরকার আছে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, নমস্কার। বলছি দিদি, আপনার সঙ্গে কি হয়েছিল? আপনি আমার তো বাড়িতে- বিজেপি নেত্রী। আমি বিজেপি করি, আচ্ছা। কর্মী একজন হ্যাঁ। জেলার।
তা আমার বাড়িতে আমি বিজেপি করি বলে আমার ছেলেকে ঘরে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমার ছেলেকে আমার সামনে মেরেছে। তাই আমার স্বামী কে মেরেছিল? প্রসেনজিৎ নাগ। প্রসেনজিৎ নাগ? হ্যাঁ। আচ্ছা। ওর সাথে অনেক ছেলেরা এসছে, এত লোক দেখে আমরা থতমত খেয়ে গেছি। আচ্ছা, আপনি বিজেপি করেন বলে শুনেছি আপনাকে জরিমানা করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কত টাকা? 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা দিতে হয়েছে আপনাকে? হ্যাঁ। আপনার হাজবেন্ড পার্টি অফিসে গিয়ে দিয়ে এসছে? পার্টি অফিসে গিয়ে দিয়ে এসছে। তা এখন তো আপনাদের কি কেস, এই ঘটনা নিয়ে কেস চালু হয়েছে? মুখ্যমন্ত্রী বলেন আমাদের তখনকার জামানায় আমরা তো কেস করতে পারিনি, উল্টো আমাদের নামে আরো কেস করিয়েছে লোক দিয়ে। সেই কেসে অনেক দিন আমরা ওই জায়গাতে কেস করতে পারিনি, যেহেতু এখন আমরা ক্ষমতায় এসেছি আমাদের কেস আমরা তুলে ধরার জন্য কেস করেছি। এখন কি চাইছেন? আমরা শাস্তি চাইছি। কার? প্রসেনজিৎ নাগের শাস্তি চাইছেন? হ্যাঁ। আচ্ছা দিদি, এনার উপরে তো অনেক অত্যাচার হয়েছিল, আপনারা তো দেখেছেন। এবার আপনারা মানে কি চাইছেন? এর বিচার হওয়া উচিত তো? এর একটা সুস্থ সম্পূর্ণ বিচার হোক, এটাই চাইছি আমরা। আচ্ছা কানে দেবো আস্তে আস্তে। এর সুস্থ সম্পূর্ণ বিচার হোক। তোলাবাজি করে খেত, আমাদের খুব অত্যাচার করেছে, এর সুস্থ বিচার হোক, এটাই আমরা চাই। যখন ছেলেটাকে ধরে মারলো সে জিনিস দেখার মতো না। একটা কাউন্সিলর হয়ে উনি কোথায় সুব্যবস্থা করবে না, উনি ঘরে ঢুকেই লক ভেঙে ছেলেটাকে, হ্যাঁ লক ভেঙে, দরজার লক ভেঙে তারপর ছেলেটাকে মেরে বাইরে বের করে মেরেছে। আমরা নিজের চোখে দেখেছি, কিন্তু মুখ খুলতে পারিনি। কেন খুলতে পারিনি? আমার একটা ছেলে আছে, তাকে বলবে যে তোর মা রুখে দাঁড়িয়েছে, আয় তোকে বুঝে নেব, তখন আমি কোথায় যাব? যার জন্য অপরাধটা কি ছিল? তিনি বিজেপি করতেন। আমরা বিজেপি করি বলে আমাদের উপর বিভিন্ন রকম চাপ ছিল। যেমন ভোটের আগে আমার ছেলেকে বলছে তোর বিজেপি কত টাকা দিয়েছে, অথচ আমার ছেলেকে কোনো টাকা পয়সা দেয়নি। কিন্তু ওকে বলতো তুই সব ইসে অ্যাটেন্ড করবি, সভা যেখানে যেখানে হবে সেখানে সেখানে অ্যাটেন্ড করবি। চাপ, বিজেপির করতে পারবি না। যেমন আমরা যদি কোথাও সভা করতে যেতাম, সেটা চাপা রেখে সবাইকে বলতাম লাইভ করবি না, চুপচাপ যেতাম। যেমন প্রধানমন্ত্রী আসছিল সেদিন আমি এক সভায় জয়েন করেছি, চুপ করে, কোনো কিছু বলা যাবে না মুখে, এমন চাপে ছিলাম আমরা। আমাদের উপর খুব চাপ ছিল, খুব চাপ ছিল, যে চাপ বলে বোঝাতে পারবো না বা বলেও ঠিক হবে না। যদি এখন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু আসছে, যদি উনি সুব্যবস্থা করে তাইলে আমরা সুব্যবস্থা পাবো, আর যদি সুব্যবস্থা না করে তাইলে পাবো না। এটাই আমাদের দাবি, আর কিছু দাবি নেই। এখন তো জায়গা জায়গা দেখা যাচ্ছে কি তোলাবারকে পুলিশ ধরছে। ওনাকেও ধরুক, এনার কেউ ধরা তো উচিত। ধরুক, হ্যাঁ ধরুক, ওনাকেও ধরুক, আমরা একটু দেখতে চাই।